সুপ্রিয় শিক্ষার্থী, সিজিএম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা একটা ক্লাস করব। গত দুইটা ক্লাস আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করেছি এবং অনেকগুলা সমস্যার সমাধানও করেছি। আজকে আমরা একই বিষয়ের একই অধ্যায়ের আরও দুই একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদেরকে আগে বলেছি আমি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায়ের দুইটা অনুশীলনী 2.1 এবং 2.2 এই দুইটা অধ্যায় মিলে একটা সৃজনশীল প্রশ্ন হবে জেএসসি পরীক্ষায়। এবার এখানে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, লাভ ক্ষতি সবগুলো মিশ্রিত আছে। সবগুলো মিলে একটা সৃজনশীল প্রশ্ন হবে। গত দুইটা ক্লাসে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে বেশি আলোচনা করেছি, এর আগে আমরা সরল মুনাফা নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা লাভ ক্ষতি, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সবগুলোর উপরেই একটা সৃজনশীল গণিত সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। অঙ্কটা সমস্যাটা যদি বুঝতে না পারো তাহলে কঠিন মনে হবে, আর যদি বুঝে নিতে পারো সহজ হয়ে যাবে। তাহলে দেখি সমস্যাটা কি দেখি আমরা একটু। সমস্যা: একটি দ্রব্য 1900 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা 3 বছরের জন্য 9% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো। ক, একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খ, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? গ, ব্যাংকে জমাকৃত টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সমস্যাটা পরে বুঝতে পারছো। এখানে লাভ ক্ষতির কথা আসছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কথা আসছে, সরল মুনাফার কথা আসছে, চক্রবৃদ্ধি মুনাফার কথা আসছে। আমরা ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করব। প্রথমে আমরা ক সমস্যাটা সমাধান করব। কতে বলা আছে, ক, একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আমরা জানি ক্রয় মূল্য এখানে যা আছে এগুলো লিখি। এখানে আমরা লিখব ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা। বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয়, তাহলে আমরা জানি এখানে লাভ হয়। তাহলে এখানে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা, অতএব লাভ হলো। কত লাভ হলো আমরা বাইর করব। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের 56 টাকা, ক্রয় মূল্য 50 টাকা। আমরা 56 টাকা থেকে 50 টাকা বিয়োগ করলে পাবো লাভ, সমান 56 টাকা 50 টাকা বিয়োগ করলে কত হয়? 6 টাকা। লাভ হচ্ছে এটা। প্রশ্ন হলো শতকরা কত লাভ হলো। তাহলে আমাদের 6 টাকা লাভ হলো, কত টাকার মধ্যে সেটা বুঝতে হবে। 50 টাকার মধ্যে 6 টাকা লাভ। তাহলে আমরা লিখব এখন 50 টাকায় লাভ হয় 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 50/6 টাকা। সুতরাং শতকরা যখন বলছে আমরা 100 টাকায় লাভ বাইর করবো। 100 টাকায় লাভ হয় 50/6 গুণ 100। তাহলে 50 100-র মধ্যে সাথে আমরা কাটাকাটি করলে পাই 50 100-র মধ্যে 2 বার, 6 আর 2 গুণ করলে কত? 12। তাহলে উত্তর লিখবো আমরা, উত্তর লাভ
12%। একটা অংশের সমাধান আমাদের হয়ে গেল। ক এর সমাধানটা হয়ে গেল। ক এর প্রশ্ন ছিল শতকরা কত লাভ, তাহলে শতকরা 12 টাকা লাভ। ক এর সমস্যাটা সমাধান করলাম আমরা। এবার খতে যাব। খতে বলছে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। দ্রব্যটি 1900 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয়, তাহলে সেটা কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। প্রথমে বলছে 5% ক্ষতি হয়েছে, তাহলে 5% ক্ষতি কখন হয়? খ ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। যদি ক্ষতি হয় বিয়োগ যাবে। 5% ক্ষতি মানে 100 টাকার মধ্যে 5 টাকা ক্ষতি, তাহলে 5% ক্ষতিতে যদি বিক্রয় করি কত হয়? বিক্রয় মূল্য 95 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এটা 95 টাকা। আমার এটা ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। আমার বিক্রয় মূল্য ছিল 1900 টাকা। এই 1900 টাকার ক্রয় মূল্যটা কত আগে সেটা আমরা নির্ণয় করব। লিখব এখন বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 95/100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1900 টাকা। 1900 টাকা হলে ক্রয় মূল্য 95/100 গুণ 1900 টাকা। এখানে আমরা এটা লঘিষ্ঠ করে ছোট করার চেষ্টা করব। 95 1900-র মধ্যে ভাগ যায় কিনা আমরা দেখব। 1900 ক্যালকুলেটর ব্যবহার করব আমরা। 900 ভাগ 95 20 বার, তাহলে এটার মধ্যে আমরা 20 বার দিব। এখন এই 20 এবং 100 যদি গুণ করি হয় 2000 টাকা। এই 2000 টাকা আমরা যে দ্রব্যটা আমি 1900 টাকায় বিক্রয় করছিলাম সেটা আমার ক্রয় মূল্য ছিল 2000 টাকা, এবং সে কারণে 5% ক্ষতি হলো। এখন প্রশ্ন হচ্ছে কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। তাহলে আমরা লিখব আবার ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে 11% লাভে, এখন লাভ হচ্ছে 11% লাভে বিক্রয় মূল্য। 11% লাভে বিক্রয় মূল্য। যখন লাভ হবে তখন যোগ হবে, ক্ষতি হলে বিয়োগ হয়। তাহলে 100 টাকার সাথে এখন 11 টাকা যোগ করলে হবে 111 টাকা। 111 টাকা বিক্রয় মূল্য। আমরা বের করব কি কত টাকায় বিক্রয় করলে। এখন তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 111 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/111 টাকা। সুতরাং ক্রয় মূল্য 2000 টাকা। আমার 2000 টাকা। এই 2000 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? 100/111 গুণ 2000। দুইটা শূন্য যদি আমি কাটি তাহলে আর কত থাকে? 111 গুণ 20। আমরা 111 গুণ 20 2220 টাকা। 2220 টাকা। তাহলে 11% লাভে যদি বিক্রি করতে চাই এই 2220 টাকা দিয়া
বিক্রি করতে হবে। তাহলে আমার ক্ষয়ের উত্তর হলো 2220 টাকা। আমরা ক্ষয়ের সমস্যাটাও সমাধান করলাম। এবার আমরা যাব গতে। গতে বলছে ব্যাংকে জমাকৃত টাকা। ব্যাংকে জমা রাখছে কোনটা? বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা 3 বছরের জন্য 9% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো। তাহলে বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা ব্যাংকে জমা রাখছে। বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা হচ্ছে 1900 টাকা। ব্যাংকে জমাকৃত টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে সরল মুনাফাটাও বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করতে হবে। তারপর দুটোটা একটা থেকে একটা বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাব। তাহলে আগে কি কি পায় আছে আমাদের এখানে সেগুলো আমরা লিখব এবং ধীরে ধীরে আমরা সমাধানের দিকে যাব। কি কি আছে আমাদের গয়ের মধ্যে আমার আছে আসল বা মূলধন আছে। আসল বা মূলধন কত? আসল বা মূলধনকে আমরা পি দিয়ে লিখি। এটা কত? এটা হচ্ছে ব্যাংকে জমাকৃত টাকা কত? ব্যাংকে জমাকৃত টাকা কত? বিক্রয় মূল্যের জমাকৃত টাকা। ব্যাংকে জমাকৃত টাকা সমান 1900 টাকা। এটা হচ্ছে পি। আর কি আছে আমাদের? সময় আছে 3 বছর। 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা। সময় আছে, সময় n সমান 3 বছর। আর কি কি আছে আমরা একটু দেখে নিই। আমাদের এটার মুনাফার হারটাও বলে দিছি 9%। তাহলে আমরা লিখি মুনাফার হার আর সমান 9% সমান 100/9। এইগুলো থেকে আজকে আমাদের নির্ণয় করতে হবে সরল মুনাফা। প্রথমে সরল মুনাফা বের করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। দুটা থেকে একটা বিয়োগ করে পার্থক্য। আগে আমরা সরল মুনাফা বের করি। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান PRN। আমাদের এখানে সবগুলো আছে, পি আছে, আর আছে, এন আছে। পি আছে আমার 1900, আর আছে 100/9, এন আছে 3 টাকা। এখান থেকে 2টা শূন্য আমরা কেটে দিই। তাহলে 19 আছে, 9 আছে, 3 আছে। এগুলো গুণ করব। 19 গুণ 513 টাকা। 19, 9, 3 এগুলো গুণ করলে হয় 513 টাকা। তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পি আসল আছে, আসল এখানে যেটা ছিল সেটাই। তারপর আছে আমার সময় আছে 3 বছর। মুনাফার হার নয়, একই উপাত্তগুলা দিয়ে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল সি সমান P1 + R উপরে N। আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যখন মূলধন বিয়োগ করব তখন চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। পি হচ্ছে আমার 1900, 1 যোগ আর হচ্ছে 100/9, এন হচ্ছে 3। 1900 এটা যদি আমরা যোগ করে দিই, 1 এবং 100/9 যদি যোগ করি, আমি সংখ্যা একেবারে লিখে ফেলতেছি। 100 যোগ 9 সমান 109, একবারে লিখলাম, সমান 1900। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি হয় 1.093 সমান 1900। 1.03কে 3 বার গুণ করো,
ক্যালকুলেটর 1.03 গুণ 1.03 গুণ 1.03 1.09 1.09 1.09 2727 এটা কত কীভাবে পেলাম? ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম আমরা। এবার এই গুণফলটাকে 1.092727কে 1900 টাকা দিয়ে গুণ করো, গুণ 1900 গুণ করলে কত হয়? 2076.18 আমরা দশমিকের পর 2 ঘর রাখলাম, তাহলে এটা পাইলাম আমরা আমার চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা আমাদের মূলধনটা বিয়োগ করব। চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা যদি বিয়োগ করি আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি সূত্র লিখব সি মাইনাস পি। আমার সি হচ্ছে যেটা আমরা পাইলাম 2076.18 বিয়োগ মূলধন ছিল 1900 টাকা। এখন আমরা এইটা থেকে এটা বিয়োগ করব 2.2076.18 বিয়োগ 1900, তাহলে 176.18 হয়। একটু আবার দেখি 2076.18 বিয়োগ 1920, হ্যাঁ 176.18 176.18 টাকা। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। এর আগে আমরা পাইছি সরল মুনাফা। সরল মুনাফা পাইছি 513। চক্রবৃদ্ধি মুনাফা একটু ভুল হয়ে গেছে মনে হয়, আমরা 1 এখানে বোধহয় ভুল হয়েছে 1.09 গুণ 1.09 গুণ 1.09 হ্যাঁ এখানে ভুল হয়েছে। শিক্ষার্থীরা একটু ঠিক করে নাও, ক্যালকুলেটারে আমি করার সময় একটু ভুল হয়ে গেছে। এটা হবে 1.295 1.29 1.295029 তাহলে এটাও মুছতে হবে, গুণ 1920, তাহলে কত হয় 2460.55.5551 সমান। এখান থেকে আমরা দশমিকের পর 2 ঘর রাখবো। তৃতীয় ঘর যেহেতু 5 বা 5 থেকে বড়, তাহলে দ্বিতীয় ঘরের সাথে আমরা 1 যোগ করে রাখবো। 2460.56 টাকা প্রায় লিখবো এখানে, কারণ আমরা পুরোটাই লিখি নাই। এখানেও এগুলো টাকা লিখতে থাকতে হবে, টাকা টাকা টাকা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পাইছি আমরা। এখান থেকে বাইর করবো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তাহলে সি পেলাম আমরা 246056 বিয়োগ 1900 টাকা। এবার এটা থেকে 1900 টাকা বিয়োগ করব। 2460.56 বিয়োগ 1920 2460.56 বিয়োগ 1920
তাহলে কত 560.56 560.56 টাকা আমার চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা ছিল আমার 513 টাকা। এখন এটা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের প্রশ্নতে বলা হয়েছিল সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখন আমরা পার্থক্য বাইর করব। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান 560.56 বিয়োগ 513 টাকা। এটা থেকে এটা বিয়োগ করব। 560.56 বিয়োগ 513 47.56 টাকা। এইটা উত্তর আমাদের। তাহলে উত্তর লিখব আমরা 47.56 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আরও একটা সৃজনশীল সমস্যার সমাধান করলাম। আশা করি এর মধ্যে তোমরা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, স্ববৃদ্ধি মূলধন, লাভ, ক্ষতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তোমাদের ধারণা হয়ে গেছে। আশা করি তোমরা এখন এই অধ্যায়ের সবগুলো